প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্সের জেনারেল পেপার এবং অনার্স পেপার রয়েছে। তোমরা জানো তোমাদের সিলেবাস একদমই সেম, খালি কোশ্চেন প্যাটার্ন আলাদা হবে, কোশ্চেন আলাদা হবে। তো তোমাদের 5 নম্বরের যে প্রশ্নগুলো আসবে, 3টি প্রশ্ন করতে হবে। সেই 3টি প্রশ্ন কমন পেতে কী কী প্রশ্ন করতে হবে সেই ভিডিও আমি অলরেডি প্রিভিয়াস ভিডিওতে দিয়ে দিয়েছি। তোমরা সেগুলো একটু ভালো করে দেখে নেবে, সেই প্রশ্নগুলো ভালো করে করবে। সেই প্রশ্নগুলো যেগুলো দিয়েছিলাম তার থেকে 3টি প্রশ্নের একদম 3টি গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্পূর্ণ উত্তর নিয়ে টু দি পয়েন্ট অ্যান্সার নিয়ে আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব। তোমরা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শুনে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, দেখো, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো, ডিসকাস দ্য নেচার অফ পলিটিক্যাল সায়েন্স। তো রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞার ন্যায় রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি নিয়েও বিতর্কের শেষ নেই। রাষ্ট্র কাঠামো অভাবনীয় পরিবর্তনের মাধ্যমে জটিল থেকে জটিলতর হয়েছে বা হচ্ছে। রাষ্ট্রবিজ্ঞান সমাজবদ্ধ মানুষের সংগঠিত রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করায় সামাজিক জীবনের বিবর্তনের ফলে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতির পরিবর্তন ঘটেছে। রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি, রাষ্ট্রবিজ্ঞানীদের মতানুযায়ী রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি দুটি ধারায় বিভক্ত করে আলোচনা করা হয়ে থাকে: পরম্পরাগত ধারণা, আধুনিক দৃষ্টিভঙ্গির ধারণা। তো ধারণাগুলো একটু দেখে নাও তোমরা, ঠিক আছে? তো আধুনিক দৃষ্টিভঙ্গি ধারা, এই চিন্তাধারায় উদ্বুদ্ধ রাষ্ট্রবিজ্ঞানীগণ রাষ্ট্রবিজ্ঞানকে আইনসম্মত ও প্রতিষ্ঠানগত আলোচনার গণ্ডি থেকে মুক্ত করতে চান। এই জন্য তারা রাজনৈতিক আচরণ, রাজনৈতিক প্রভাব, রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ, বিশ্বাস, ক্ষমতা প্রভৃতি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে। এভাবে পরস্পর বিরোধী মতামত রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতিকে বিতর্কিত ও জটিল করে তোলে। রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে কাল্পনিক এবং প্রাতিষ্ঠানিক এই দুই ভাগে বিভক্ত হয়ে যায়। রাষ্ট্রচিন্তা, দর্শন এবং মতাদর্শমূলক আলোচনাকে কল্পনামূলক আলোচনার অন্তর্ভুক্ত করা হয়। অপরদিকে রাষ্ট্রীয় সংগঠন, সাধারণ ও প্রশাসনিক আইন, তুলনামূলক সরকার ও রাজনীতি, স্বার্থান্বেষী গোষ্ঠী প্রভৃতি হলেও প্রাতিষ্ঠানিক আলোচ্যসূচির অন্তর্ভুক্ত। আবার অনেক রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতিকে তাত্ত্বিক এবং ব্যবহারিক এই দুই ভাগে ভাগ করেছেন। তাদের মতে তাত্ত্বিক রাষ্ট্রনীতির আলোচ্য বিষয় হলো রাষ্ট্রের উৎপত্তি বিষয়ক তত্ত্ব, রাষ্ট্রের কার্যাবলী ও প্রকৃতি বিষয়ক মতবাদ। রাজনৈতিক মতাদর্শ নাগরিকের অধিকার, স্বাধীনতা এবং আইন বিষয়ক আলোচনা। ব্যবহারিক দিক হলো সরকারের বাস্তব ধরন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের গঠন ও কার্যাবলী, আন্তর্জাতিক আইন ও সংগঠন, রাজনৈতিক চুক্তি ইত্যাদি। রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানীদের মতবাদ। অধ্যাপক গেটেল বলেছেন, রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। সলির মতে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা ক্ষেত্র হলো রাষ্ট্রের মৌলিক প্রকৃতি, বিকাশ এবং অগ্রগতির অনুধাবন। অ্যালান বলের মতে দ্বন্দ্ব ও মতা ঐক্য রাষ্ট্রবিজ্ঞানের মূল আলোচ্য বিষয়। 2 নম্বর হচ্ছে, সংক্ষেপে রাষ্ট্রবিজ্ঞানের পরিধি আলোচনা করো অথবা রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি কী কী। ইউনেস্কোর সম্মেলনে নিম্নোক্ত বিষয়সূচিকে রাষ্ট্রবিজ্ঞানে অন্তর্ভুক্ত করা হয়: রাষ্ট্রনৈতিক তত্ত্ব ও তার ইতিহাস, রাষ্ট্রনৈতিক প্রতিষ্ঠান যেমন সংবিধান, জাতীয়, প্রাদেশিক ও স্থানীয় শাসন, বিভিন্ন রাষ্ট্রের তুলনামূলক আলোচনা, রাজনৈতিক মতবাদ, আন্তর্জাতিক সংস্থা ও রাজনীতি। বস্তুত যতদিন গেছে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার সীমা বৃদ্ধি পেয়েছে। আধুনিক কালে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রকেন্দ্রিকতার ঝোঁক অনেকটা কাটিয়ে উঠে বৃহত্তর রাজনৈতিক প্রক্রিয়ার আলোচনা করতে অনেক বেশি আগ্রহী। তাই তার আলোচনার অন্তর্ভুক্ত হয়েছে ক্ষমতা, কর্তৃত্ব, জনগণের আচার আচরণ, গোষ্ঠীর আচার আচরণ, রাজনৈতিক সংস্কৃতি, সামাজিকীকরণ, রাজনৈতিক অংশগ্রহণ, বিরোধিতা, নাগরিক সমাজ ইত্যাদি। অতি সাম্প্রতিককালে নাগরিকের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে তাদের মানসিকতার নির্মাণ, প্রকাশ ইত্যাদিরও রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার অন্তর্ভুক্ত হয়েছে। তাই রাষ্ট্রবিজ্ঞানের নির্দিষ্ট সীমানা নির্ধারণ করা বোধহয় আর সম্ভব নয়। সীমাহীন আলোচনা। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা ক্ষেত্র গতিশীল। সামাজিক জীবনের পরিধি বিস্তারের ফলে রাষ্ট্রবিজ্ঞানের পরিধিরও বিস্তার ঘটেছে। এখন রাষ্ট্রীয় সংগঠন ও প্রতিষ্ঠানের সীমা ছাড়িয়ে বেসরকারি প্রতিষ্ঠান ও তার কার্যকলাপ এবং ব্যক্তিগত ও গোষ্ঠীগত আচরণও রাষ্ট্রবিজ্ঞানে আলোচিত হয়ে থাকে।
মূল্যায়ন প্রকৃত প্রস্তাবে পরিবর্তনশীল মানব সমাজের ব্যাপক ও বহুমুখী বিস্তার এবং বিভিন্ন সমাজের তাত্ত্বিক বিশ্লেষণ ও সঠিক সমাধান সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে থাকে, ফলে রাষ্ট্রবিজ্ঞানের পরিধি বৃদ্ধি পেয়ে চলেছে। গণতন্ত্রের বৈশিষ্ট্য বা প্রকৃতি আলোচনা করো। সংকীর্ণ অর্থে গণতন্ত্র বলতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকেই বোঝায়। এই শাসন ব্যবস্থা রাজনৈতিক সাম্যের ওপর প্রতিষ্ঠিত। সরকারের শ্রেণীবিভাগ প্রসঙ্গে যখন গণতন্ত্রের কথা বলা হয়, তখন এই গণতান্ত্রিক সরকার বা শাসন ব্যবস্থাই প্রধান আলোচ্য বিষয় হিসাবে বিবেচিত হয়। ডেমোস ও ক্রাটোস এই দুই গ্রিক শব্দ থেকে ইংরেজি ডেমোক্রেসি শব্দের সৃষ্টি। এর ব্যুৎপত্তিগত অর্থ হলো জনগণের শাসন। অতএব সাধারণভাবে গণতন্ত্র বলতে এক বিশেষ শাসন ব্যবস্থাকেই বোঝায়। আব্রাহাম লিঙ্কনের ভাষায় গণতন্ত্র হলো জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের শাসন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রকৃতির পরিপ্রেক্ষিতে গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি হলো: গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বলতে বর্তমানে প্রতিনিধিমূলক গণতন্ত্রকে বোঝায়। এই ধরনের শাসন ব্যবস্থায় জনগণ প্রত্যক্ষভাবে শাসন কার্য পরিচালনা করে না। নির্দিষ্ট সময় অন্তর জনগণ সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করে। গণতন্ত্র প্রকৃতপক্ষে সংখ্যাগরিষ্ঠের শাসনে পরিণত হয়। গণতন্ত্রে সরকার পরিচালনার দায়িত্ব ও ক্ষমতা সংখ্যাগরিষ্ঠের ওপর ন্যস্ত থাকে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা জনমতের উপর প্রতিষ্ঠিত। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণের হাতে সার্বভৌম ক্ষমতা ন্যস্ত থাকে। দল ব্যবস্থা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। গণতন্ত্রে জনগণের শাসন প্রতিষ্ঠিত হয়, কিন্তু জনগণ সরাসরি শাসন কার্য পরিচালনা করে অথবা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসন কার্য পরিচালনা করে। তার ভিত্তিতে গণতন্ত্র দু ধরনের হয়: বিশুদ্ধ বা প্রত্যক্ষ গণতন্ত্র এবং পরোক্ষ বা প্রতিনিধিমূলক গণতন্ত্র। ঠিক আছে, তো গণতন্ত্রের এই যদি বলে যায় প্রকৃতি বা বৈশিষ্ট্য, তোমরা এগুলো লিখতে পারো। তো গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের একদম টু দি পয়েন্ট অ্যান্সার, যে প্রশ্নের অ্যান্সারগুলো তুমি লিখলে তোমরা 5-এ 4 অন্তত মিনিমাম পাবে। সেইভাবে উত্তরগুলো করা রয়েছে। তোমরা এই উত্তরগুলো যদি পারো খাতায় নোট ডাউন করে তোমরা পড়ে নিও বা স্ক্রিনশট তুলে পড়ে নিতে পারো। এবং যারা মনে করছে না স্যার আমরা পিডিএফ নোটস কিনতে চাই, পিডিএফ নোটস কোথা থেকে পাবো, তাহলে বলবো তোমরা 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ নোটস কালেক্ট করতে পারো সামান্য রেমুনারেশনের বিনিময়ে। তোমাদের গ্যারেন্টি সহ বলতে পারি যে অন্যান্য জায়গা থেকে যে প্রাইস নেওয়া হবে তার থেকে অনেক কম প্রাইসে এবং খুব ভাইটাল এবং আদর্শ নোট তোমাদের হাতে কিন্তু তুলে দেওয়া হয় পিভি স্টাডি ক্লাসের তরফ থেকে, যেগুলো পড়লে তোমরা 100% প্রশ্ন কমন পাবে এবং ভালো নাম্বারও তোমরা পাবে। অনেক এরকম স্যারেরা রয়েছেন বা ম্যাডামরা রয়েছেন পিভি স্টাডি ক্লাসে কিন্তু নোট নিয়ে তোমাদের কিন্তু পড়ানো হয়। তারাও বলেন যে এই নোটসগুলো পড়ে তাদেরকে প্রোভাইড করি, তারা ওগুলো পড়ে, স্টুডেন্টরা পড়ে ভালো রেজাল্ট করতে পারছে। তো এটি হচ্ছে আমাদের পাওয়া। অক্লান্ত পরিশ্রম করে যে পরিশ্রমগুলো করা হয় সেগুলো কোনো জায়গায় গিয়ে এখানে গিয়ে সাকসেস পাই যে তোমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে খুব সুন্দরভাবে নাম্বারগুলো তুলতে পারো বা তোমরা বিষয়বস্তুগুলোকে ভালোভাবে সহজ সরল করে পড়তে পারো। অনেকেই ছাত্রছাত্রীরা আছে প্রচুর টাকা খরচা করে নোটস কেনে, ঠিক আছে, বিভিন্ন জায়গা থেকে প্রচুর দাম দিয়ে, কিন্তু আলটিমেট কোনো প্রশ্ন সেরকম কমনও আসে না এবং উত্তরের কোয়ালিটি খুব একটা ভালোও থাকে না, যার জন্য নাম্বার দেওয়া হয় না। এবং তারাই বলে যে স্যার ক্যালকাটা ইউনিভার্সিটি আমাদের নাম্বার দিচ্ছে না। নাম্বার কেউ ইচ্ছা করে কেটে নেয় না, যদি ঠিকঠাক লেখা থাকে, ঠিক আছে, তাহলে অবশ্যই নাম্বার দেওয়া হবে। তাই তোমাদের বলবো সঠিক জায়গায় সঠিক উত্তর তোমরা যদি লেখো তাহলেই নাম্বার পাবে। ঠিক আছে, তো পিভি স্টাডি ক্লাসের ওপর একটু ভরসা করে দেখো। ঠিক আছে, তোমরা একটুকু বলতে পারি ঠকবে না। ঠিক আছে, আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।